আজকে আমরা পানিপারুল মুকেশ্বর হাই স্কুল 13 নম্বর স্কুলটি সম্পূর্ণ সলভ করব। পরিবেশ বিজ্ঞানের এটা অংশ 204 পেজে স্কুলটা তোমরা দেখতে পাবে। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স সলভ করব, তারপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনে আসব। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ সলভ করা আছে, সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। উত্তর তোমাদের এখান থেকে সব উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলে আসছি ফিজিক্যাল সায়েন্সের আজকে প্রথম প্রশ্নে। সেটা হলো আপেক্ষিক তাপের এসআই একক লেখো। আপেক্ষিক তাপের এসআই একক আমরা কি লিখব? লিখব জুল, জুল কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আমরা লিখব আপেক্ষিক তাপের একক লিখব জুল কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল এবং অক্সিজেনে ভাগ করে বা বিয়োজিত করে তার নাম কি? আলুর মধ্যে থাকবে, তার নাম হলো ক্যাটালেজ। তাহলে আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল এবং অক্সিজেনে বিভাজিত করে বা বিয়োজিত করে তার নাম হলো ক্যাটালেজ। নামটা হলো ক্যাটালেজ। 3 নম্বর, রূপোর গায়ে সোনার প্রলেপ দিতে যে তড়িৎ বিশ্লেষণ যৌগ ব্যবহার করা হয় তার নাম কি? এটা হলো পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে এটা হলো পটাশিয়াম অরোসায়ানাইড। এটার নাম হলো পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরে ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ কি? ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ এখানে করা আছে, অর্থাৎ যে পদ্ধতিতে তড়িৎ লেপনের সাহায্যে কোনো ছবি বা কোনো অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয়। যে পদ্ধতিতে তড়িৎ লেপনের সাহায্যে কোনো ছবি বা অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয় তাকে ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ বলবো। প্রেসার কুকারে চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্ক। তাহলে চাপ যদি বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে প্রেসার কুকারে চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্ক কি? চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধির চিহ্ন দিয়েছি। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এবং প্রেসার কুকারের মধ্যে যে খাদ্যবস্তু সেটা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে থাকে। তাহলে এখানে কি লিখবে? চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এটা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং জলটা মানে ওর মধ্যে যে খাদ্যবস্তু আছে সেগুলো 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে থাকে। তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসি কারেন্ট প্রয়োজন। সত্য মিথ্যা বলতে বলছে 2-এর দাগেরগুলো। তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসি কারেন্ট প্রয়োজন। এটা হিসেব মতো এই ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, তাহলে আবার কারেন্ট, তাহলে আমরা ডিসি বলবো, কারেন্ট কথাটা বলবো না। তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসির প্রয়োজন, ডাইরেক্ট কারেন্টের প্রয়োজন, তাহলে এটা আমরা সত্য বলবো। তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা ডিসির প্রয়োজন, সত্য। তারপরে
ধাতুর বিজারণ ক্ষমতা অধাতু অপেক্ষা কম। ধাতুর বিজারণ ক্ষমতা অধাতুর অপেক্ষা কম, এটা একদম নয়, সবসময় বেশি হয়, তাহলে এটা হবে মিথ্যা। বর্জ্যগর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ঋণাত্মক আধান জমা হয়। মনে রাখতে হবে মাটিতে ধনাত্মক আধান জমা হয়, সেটাও মিথ্যা হবে। এটা বর্জ্যগর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ধনাত্মক আধান জমা হয়, কিন্তু এখানে ঋণাত্মক দেওয়া আছে, তাহলে মিথ্যা হবে। তরলের প্রকৃতির ওপর তরলে বাষ্পায়নের হার নির্ভর করে না, তাহলে তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে, তাহলে এটাও মিথ্যা। তাহলে প্রথমটা হলো সত্য, তারপরের তিনটে আমরা কি বলবো, মিথ্যা। 3-এর-1টা একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এই উত্তরটা আমরা বালুরঘাট হাই স্কুল 4-এর যে সি আছে তার অথবা প্রশ্নটা করেছিলাম, একই উত্তর হবে। বালুরঘাট হাই স্কুল 4-এর সির অথবা উত্তরটা দেখে নেবে। আমরা এখানে প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, বালুরঘাট হাই স্কুল খুলবে, 4-এর সি উত্তরটা দেখে নেবে। ভালো করে সলভ করা আছে, ভালো করে ব্যাখ্যা করা আছে, দরকার হয় পুরো একদম স্কুলটা একবার দেখে নেবে, তাহলে খুব ভালো হবে। তারপর চলে আসছি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতে বলছে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সেটা H+ ইলেকট্রন সমান H, তাহলে H+ ইলেকট্রন এটা হলো H হবে, H+H এটা H2 হবে। তাহলে ক্যাথোডে কি হলো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অ্যানোডে OH- ইলেকট্রন এটা OH হবে। 4OH থেকে আমরা কি পাবো, 2H2+O2, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন আমরা পাবো 4H থেকে পাবো, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন। প্রকৃতির নিজস্ব তড়িৎ প্রবাহ আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না। প্রকৃতির তড়িৎ প্রবাহ আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না কেন? বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ধরনের আয়ন, তো আধানগ্রস্ত সূক্ষ্মকণা ইত্যাদির জন্য প্রাকৃতিক প্রবাহ সৃষ্টি হয়। তাহলে বায়ুমণ্ডলে যে আয়ন আছে এবং আধানগ্রস্ত কণা আছে, তার ফলে প্রাকৃতিক প্রবাহ তৈরি হয়। সমগ্র বিশ্বব্যাপী এই প্রবাহের পরিমাণ উচ্চ, মানে সমগ্র বিশ্বে যেটা পাওয়া যাচ্ছে সেইটা কিন্তু অনেক 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 বেশি, যেটা অত্যন্ত সুবেদী এবং ক্ষীণ প্রবাহমাত্রা পরিমাপের সক্ষম যন্ত্র দিয়ে পরিমাপ করা যায়। অর্থাৎ এই প্রবাহমাত্রাটা সারা বিশ্বে যাচ্ছে, কিন্তু সুবেদী এবং অল্প প্রবাহমাত্রা মাপতে পারে, অর্থাৎ মাইক্রো অ্যাম্পিয়ার, তার সাহায্যে কিন্তু এই প্রবাহমাত্রা মাপা সম্ভব। তাহলে এই ক্ষীণ প্রবাহের অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। তাহলে ব্যাপারটা এক কথায় বললে আমরা কি বলবো, তাহলে বায়ুতে বিভিন্ন রকম আয়ন আধানগ্রস্ত কণা আছে, এর ফলে মানে প্রাকৃতিক প্রবাহ সৃষ্টি হচ্ছে, সারা বিশ্বেই প্রবাহ সৃষ্টি হচ্ছে, কিন্তু অত্যন্ত সুবেদী এবং খুব কম প্রবাহ মাপতে পারে এমন যন্ত্রের সাহায্যে এই প্রবাহমাত্রা পাওয়া যায়। কিন্তু এই অল্প মানের প্রবাহমাত্রাটা আমরা কিন্তু অস্তিত্ব করতে পারছি না, কারণ প্রবাহমাত্রার মানটা খুব কম, অর্থাৎ এটা মাইক্রো অ্যাম্পিয়ারে বা মিলি অ্যাম্পিয়ারে কিন্তু ধরা পড়বে, সেজন্য আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারছি না। এরপরে 100°C এর 5 গ্রাম বরফ জল 4 গ্রাম একটি বস্তুর তাপমাত্রা 10° থেকে কত ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাওয়া যাবে? 100°C তাপমাত্রায় 5 গ্রাম গরম জল 4 গ্রাম একটি বস্তুর তাপমাত্রা 100°C থেকে বাড়িয়ে কত তাপমাত্রায় নিয়ে যাওয়া হবে? বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে।
দেখো অঙ্কটা এখানে দেয়া, অঙ্কটা লেখাও আছে। তাহলে ভর, প্রথম যে জলের ভর M1 5 দেওয়া আছে, তাপমাত্রা প্রথম 100°C, তাহলে তাপমাত্রা 100°C করা আছে। তারপরে তাপমাত্রা বাড়াচ্ছি কত সেটা হলো 10 করা হচ্ছে। তাপমাত্রা মানে এই তাপমাত্রা নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে T1 হলো 100°, T2 হলো 10°C। তারপরে S1 মানে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি g/-1 আর S2 মানে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.2 ক্যালোরি g/-1 আর M2-র মানটা এখানে 4 গ্রাম বলা আছে। আমরা একটা জিনিস ধরে নেব, সেটা হলো বস্তু এবং জলের অন্তিম উষ্ণতা T°C। তাহলে ক্যালোরিমিতির যে মূলনীতি, এটা জল দ্বারা বর্জ্য তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা মনে রাখতে হবে। ক্যালোরিমিতির মূলনীতি হলো জল দ্বারা বর্জ্য তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা সমান হবে। তাহলে এখানে আমরা কি বলবো, M1 S1 T1 - T বলবো, এখানে সমান দেবো M2 S2 T - T2 দেবো। মানগুলো M1 S1 T1 সব মানগুলো বসিয়ে দেওয়া আছে। বসিয়ে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি T এর মানটা বার করতে পারছি। T এর মানটা হলো 87.58, বা বস্তুর যে তাপমাত্রা বেড়ে 87.58°C হবে। এরপরে আমরা চলে আসব, সেটা হলো বর্জ্য নিরোধক যন্ত্রের কার্যনীতি। এটা আগেও হয়েছে, তবুও দেখে নাও একবার। বাড়ি ও বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে বর্জ্য নিরোধক। বর্জ্যপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যে থাকা যে সরঞ্জাম রক্ষা করে বর্জ্য নিরোধক। বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো থাকে এবং দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে সরু কয়েক ছোটো ছোটো ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5 থেকে 6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বর্জ্যপাতের হাত থেকে বাঁচায়। বর্জ্যপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তা তারের মাধ্যমে মাটিতে চলে যায় এবং বর্জ্যপাত হলেও মানে বাড়িটার কোনো ক্ষতি হয় না। এরপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনে আসব, সেটা হলো কৃষিবিজ্ঞানের যে শাখায় ফল, সবজি চাষ এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা হর্টিকালচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এবং সবগুলি ঠিক বলবো। তাহলে এখানে আমরা কি বলবো, অপশান এ হর্টিকালচার হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ক্যাফিন, ট্যানিন, পলিফেনল, ফ্ল্যাভিনয়েড। এটা অবশ্যই আমরা চায়ে উপস্থিত যে পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে আমরা কি বলবো? বায়ুহীন ঘরকে কম্বাইন, হারভেস্টার, ফডার, সিলো। মনে রাখতে হবে ফসল সঞ্চয়ের ঘরকে আমরা কি বলবো? সিলো বলবো, সিলো। তারপরে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটা অগ্নাশয় গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, শুক্রাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। এটা অবশ্যই আমরা বলবো পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি 2-এর দাগেরগুলো, যে ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বাস করে, এটা আমরা বলবো রাইজোবিয়াম। আমরা কি বলবো? রাইজোবিয়াম বলবো। সিয়ন কাকে বলে? 12 নম্বর স্কুলে দেখে নেবে, উত্তরটা আছে। সিয়ন কাকে বলে? সিয়ন হলো অর্থাৎ জোর কলম পদ্ধতিতে যে উচ্চ মানের এবং উচ্চ ফলনশীল যে কাণ্ড ব্যবহার করা হয়, অর্থাৎ
জোর কলম পদ্ধতিতে যে উচ্চ ফলনশীল উচ্চমানের কাণ্ড ব্যবহার করা হয় তাকে আমরা সিয়ন বলবো। এটা 12 নম্বর স্কুলে কোশ্চেনটা হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে গোলাপ, ন্যাংরা, রত্না, ফজলি, এদের মধ্যে কোনটা অমিল সেটা বলতে বলছে। তবে অমিলটা হলো রত্না। অমিলটা রত্না, কারণ রত্না হলো গমের নাম, আর গোলাপ খাস, ন্যাংরা, ফজলি এগুলো সব আমের নাম। তাহলে রত্না হবে এগুলো, এর মধ্যে অড বা বৈশাখ মানে অমিল। ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহার করা হয়? প্লাইমাউথ, এটার নাম হলো প্লাইমাউথ। তাহলে এটা হলো প্লাইমাউথ। তাহলে ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি নেওয়া হয়? প্লাইমাউথ, এটা ব্যবহার করা হয়। পয়লা একা হর্ষই ময়াকা হর্ষ থ, প্লাইমাউথ এটা নামটা লেখা হয়েছে। যে পুকুরে ডিম থেকে ডিমপোনা তৈরি করা হয় তাকে আঁতুর পুকুর বলে। যে পুকুরে ডিম থেকে ডিমপোনা তৈরি করা হয় তাকে আঁতুর পুকুর বলে। এটাকে বলে হ্যাচারি বলে, আঁতুর পুকুর না, হ্যাচারি বলে। তো এটা ভুল হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব 3-এর 1-টায়। জৈব সার এবং অজৈব সারের থেকে ভালো, মানে মন্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা আমরা এই উত্তরটা আগে হয়েছে 3 নম্বর স্কুল, তোমরা দেখবে বাটরা MSPC হাই স্কুল 3-এরটা এই উত্তরটা হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে, ওখানে উত্তরটা সুন্দর করে করা আছে, ভালো করে দেখে নেবে। আর আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন হলো, সেটা হলো ডিপ লিটার পদ্ধতিতে কিভাবে মুরগি পালন করা হয়। ডিপ লিটার পদ্ধতিতে কিভাবে মুরগি পালন করা হয় এটা দেখো কিভাবে করা হয়। প্রথমে আমি লিটারের সংজ্ঞাটা লিখেছি। লিটারের সংজ্ঞাটা পরীক্ষায় তোমার লিখতে হবে না, ছোটো করে লিখতে হবে, তাই লিটারের সংজ্ঞাটা পরীক্ষায় লেখার দরকার নেই, তোমরা একটু জেনে রাখো লিটার কাকে বলে। প্রথমে বিচালি বলতে ছোটো ছোটো খড়ের টুকরোকে। বিচালি কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ, যবের তুষ, আমের খোসা দিয়ে যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। এই সংজ্ঞাটা পরীক্ষায় তোমাদের লিখতে হবে না, যদি লিটার সংজ্ঞা পরে লিখবে, নাহলে এটা লিখতে হবে না। তারপরে প্যারা থেকে লিখবে কাঠের গুঁড়ো ছড়িয়ে, তার ওপর বলতে লিটারের ওপরে, কাঠের গুঁড়ো ছড়িয়ে লিটারের ওপর খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলি 10 থেকে 15 সেন্টিমিটার পুরু লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরানো লিটারের ওপর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু আবার পাতা হয়। 5 সেন্টিমিটার পুরু আবার বিছানা করা হয়, মানে বিভিন্ন খড় দেওয়া হয়। মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার হয়। তখন কি করা হয়, তখন ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভিতরের থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার ও জল খেতে পারে, এবং ঘরের দেয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বসানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। এটা একটু বড় আছে, কিন্তু ব্যাপারটা হলো যে এখানে মেন যে কথাটা হলো লিটার প্রথম তৈরি করা হয়, তারপরে লিটারের ওপরে খড় বেছানো হয়, সেটা 10 থেকে 15 সেন্টিমিটার খড় বিছিয়ে নতুন করে লিটার তৈরি করা হয়। তারপরে সেখানে মুরগিরা থাকতে আরম্ভ করে, মুরগিদের মল জমতে শুরু করে। পুরানো লিটারের ওপরে আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়, এবং প্রায় 20 সেন্টিমিটার পুরু হয়ে যায় তখন লিটারটা। তখন কি করা হয়, তখন ডিপ লিটারে দেখা যায় ডিপ লিটার ঘরের বাইরে যে খাবার আর জলের পাত্র থাকে, সেখান থেকে মুরগিরা ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার ও জল খেতে পারে। ওই ঘরের আবার ডিম পাড়ার জন্য একটা বাসা বসানো থাকে, মুরগিরা কি করে ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। তাহলে এটাই হলো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি যে চাষ করা হয় তার পদ্ধতিটা। তাহলে এটাই হলো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি চাষ করা। তাহলে আজকে আমরা 13 নম্বর স্কুল
পানিপারুল মুখোশের পানিপারুল যে স্কুলটা আছে পানিপারুল হাই স্কুল, আজকে আমরা 13 নম্বর স্কুল পানিপারুল হাই স্কুল 204 পেজে সম্পূর্ণ সলভ করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সকল বন্ধুবান্ধবের মধ্যে এই যে ভিডিওর যে চ্যানেলের লিঙ্কটা বা আমার যে চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। তোমরা ভালো করে ছুটি কাটাও এবং বেশি বেশি করে এই যে প্রশ্নবিচিত্রার বিভিন্ন রকম যে সেটগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখো, কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।